হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইজি ইলেকট্রিক্যাল। আজকে একটা আমরা পডকাস্ট স্টাইলের ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমাদের একজন স্টুডেন্ট এবং আমার ভাই সুভাশিসের এনএসপিসিএল এর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। এনএসপিসিএল হলো এনটিপিসি এবং সেল, এদের দুজনের একটা জয়েন্ট ভেঞ্চার মহারাষ্ট্র কোম্পানি, এবং সেই কোম্পানিতে আউট অফ 12 স্টুডেন্টস, ঠিক আছে, অল ইন্ডিয়া বেসিস এক্সাম হয়েছিল। আউট অফ 12 স্টুডেন্টস ও কিভাবে যেই লেভেলের এই কোর্সটা ক্র্যাক করলো সেই বিষয়ে জানবো। ওর সম্বন্ধে আরো কি করে পড়াশোনা করেছে, ওর কিভাবে টাইমটা কেটেছে, কিভাবে ও পড়াশোনার জার্নিটাকে নিয়ে গেছে, সবকিছু এই ভিডিওটার মধ্যে থাকবে এবং একটু লং ফর্ম হবে, ঠিক আছে। আমরা অনেকক্ষণ ধরে ডিসকাশন করবো। তো তোমরা যারা জানতে চাইছো যে প্রিপারেশন জবের সাথে কি করে করা যায়, অবশ্যই ও জব করছিল, জব করতে করতে একটা জব থেকে আরেকটা জবে সুইচ করছে, তো কিভাবে জবের সাথে করা যায়, কিভাবে ও সমস্ত কিছু করছে, পুরো এই ভিডিওটা ডিটেলসে থাকবে। অবশ্যই ধৈর্য ধরে তোমরা এই বিষয়টা দেখো। তো সবার আগে আমি সুভাশিসকে থ্যাংক ইউ জানাচ্ছি, শুভকে থ্যাংক ইউ জানাচ্ছি। ও বাইরে ছিল, এখানে এসছে, ঠিক আছে, ইন্টারভিউটার জন্য স্পেশালি এসছে, ঠিক আছে। তো ওর জার্নিটা সবার আগে ওর মুখে শুনবো। তাহলে শুভ, তুই তোর সম্বন্ধে কিছু বল। থ্যাংক ইউ আমাকে ইন্ট্রোডিউস করার জন্য। তো এখন মানে আমি আমার ডিপ্লোমা মানে ইন্ট্রোডাকশন বলতে আমার ডিপ্লোমা আমি শুরু করি 2017 সালে। ডিপ্লোমা আমার রামকৃষ্ণ মিশন শিল্প মন্দির থেকে ইলেকট্রিক্যাল পাস আউট 2020-তে পাস করি। 2020 সালের পর আমি বিটেক করতে যাই ল্যাটারাল এন্ট্রি থ্রু। তো আলী ইউনিভার্সিটিতে আমার রিলেটেড র্যাঙ্ক ভালো থাকায় ওখানে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাই। তো 2020 সালে আমি বিটেকে ঢুকি, তখন 2023 সালে বিটেক কমপ্লিট হয়ে যায়। তো বিটেক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার একটা সেই সময় টাটা স্টিল যেই একটা এক্সাম বেরিয়েছিল, সম্ভবত ফেব্রুয়ারিতে একটা এক্সাম হয়েছিল। তো ফেব্রুয়ারিতে হয়ে যাওয়ার পর আমার এক্সামটা ক্লিয়ার হয়ে যায়। তো সেই সময় আমার 3rd জুন আমার জয়েনিং থাকে টাটা স্টিলে। তো জয়েনিং করার পর মানে মোটামুটি 3rd জুন 2023-এর পর আমি প্রিপারেশন নিয়ে থাকি যে গভর্নমেন্ট জব ক্লিয়ার করা যায়। এবং তারপরে আমি এই তোমার এনএসপিসি যেই কিছু দিন আগে নোটিফিকেশন বেরিয়েছিল, এটাতে আমি ক্লিয়ার করি এবং আমার ক্লিয়ার হয়ে যায় এটা। তো সেকেন্ড যে জিনিসটা আমি জিজ্ঞেস করবো অবশ্যই, যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিপারেশনের সময়, যে তুই সেলফ স্টাডি করতিস না কারোর কাছে পড়াশোনা করছিস, কিভাবে পড়াশোনা করছিস সেই সম্বন্ধে একটু বল। তো প্রথমে যখন কলেজে ছিলাম তখন তো কলেজের স্যাররা পড়াতো, তখন সেলফ স্টাডি করতাম। তখন আস্তে আস্তে বুঝতে পারি যে না, সেলফ স্টাডি সাফিসিয়েন্ট নয়। তো সাফিসিয়েন্ট না থাকার কারণে আমি এই যে স্যারের যে অগ্নিপথ ব্যাচটা আছে, যেখানে আরআরবি যে এসএসসি যে এই যে লেভেলের পুরো কোর্সটা কমপ্লিট করা যায়, একটা হোলিস্টিক একটা ইয়ে আছে, সেখানে আমি এনরোল করি। এনরোল করার পর আমার মোটামুটি ডিপ্লোমা থেকে আমার ইয়ে শুরু হয়ে থাকে, মানে প্রিপারেশন জার্নি শুরু হয়। আর মানে সত্যি কথা বলতে কি, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সেলফ স্টাডিটা একটু ইয়ে হয়ে যায়, মানে লেন্দি প্রসেস হয়ে যায়। একটু গাইড থাকলে মোটামুটি ওটার একটা মানে অনেক শর্ট টাইমে এবং অনেক ইফেক্টিভলি জিনিসটা ক্লিয়ার করা যায়। আচ্ছা, এখানে আরো দু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেমন আমি যেরকম বললাম, ও যেরকম বললো যে টাটা স্টিল যে চাকরিটা তুই করতিস, তো সেক্ষেত্রে এই চাকরির সঙ্গে প্রিপারেশনটা, ঠিক আছে, কিভাবে তুই অ্যাডজাস্ট করতিস, কিভাবে ক্লাসটা হতো, কিভাবে বিষয়টা সম্বন্ধে একটু বল। তো যেহেতু আমার টাটা স্টিলে আমি কাজ মানে টাটা স্টিল প্রথমে আমাদের 1 বছরের ট্রেনিং ছিল। তো মোটামুটি আমি এই রিসেন্টলি আপনার ইয়ে তোমার জুনেতে আমি পার্মানেন্ট হই। তো পার্মানেন্ট হওয়ার পর আমাদের জেনারেল শিফট ডিউটি থাকতো, মোটামুটি 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি থাকতো। তো চেষ্টা করতাম লাইভ ক্লাস যতটা করে অ্যাটেন্ড করার, যদি লাইভ ক্লাসের মানে ইন্টারাকশনটা ভালো হয় আর কোশ্চেন ডিসকাশনটা ভালো হয়, আর সঙ্গে সঙ্গে নোটসটা সেরকম প্রিপেয়ার্ড হয়ে যায়, পরে আর সেটাকে টাইম দিতে লাগে না। তো যতটা পারতাম চেষ্টা করতাম লাইভ ক্লাসটাকে অ্যাটেন্ড করা, কিন্তু যখন দেখতাম যে হচ্ছে না তখন কি করতাম, রেকর্ডেডটা দেখতাম, রেকর্ডটা থেকে দেখতাম। আর একটা লাইভ ক্লাসে গিয়ে ইন্টারাকশনটা ভালো হয়, তো নিজের সমস্ত ডাউট করে সেখানে ক্লিয়ার করা যায়। জেনারেলি কি হয়, মানে আমাদের যে লাইভ ক্লাসটা হয়, এটা গুগল মিটের থ্রুই হয়, ঠিক আছে। এবার কেন গুগল মিটের করা, তার কারণ হচ্ছে যেরকম বলি যে ডিসকাশন, ঠিক আছে, ডিসকাশন ফোরামটা যদি না থাকে, ঠিক আছে, কোনো জায়গায় তোমার লাইভ ক্লাস যদি না হয়, টিচারকে যদি কোশ্চেন করার সুযোগটা না থাকে, তাহলে অনলাইন ক্লাস করার কোনো মানে হয় না, ঠিক আছে। ওই টাইপ করে কোশ্চেন অ্যান্সার করাটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। তো সেই জন্য আমরা বরাবরই লাইভ ক্লাস করতাম, ঠিক আছে। আর যখন ক্লাস অ্যাটেন্ড করতে পারতিস না তখন কি করতিস? যেমন যখন অ্যাটেন্ড করতে পারতাম, যখন মাঝে মাঝে যখন শিফট ডিউটি পড়তো, মর্নিং শিফট কিংবা বি শিফট পড়তো, তখন আমাকে ইয়ে করতে হতো, তখন তো লাইভ করতে পারতাম না সেই দিনটা। তখন কি করতাম, চেষ্টা করতাম যে দিনে লাইভটা হয়েছে সেদিনকে রেকর্ডেডটা কমপ্লিট করে নেওয়া, দিনেরটা দিনে করা যায়।
জেনারেলি এই যে ক্লাসগুলো থাকে, ঠিক আছে, সবাই যারা ধরো অলরেডি সার্ভিস করছো বা নতুন যারা রয়েছে, কোনোদিন যদি লাইভ ক্লাস মিস হয়ে যায় তখন সবসময় চেষ্টা করবে সেই দিনই ক্লাসটা করে নেওয়ার জন্য, ঠিক আছে। এবং সেই দিনের ক্লাসটা আমাদের অ্যাপ রয়েছে, অ্যাপের মধ্যে রেকর্ডিং অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই দিনের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, তো তোমরা সঙ্গে সঙ্গে সেই দিনই ক্লাসটা করে নিতে পারবে। জমিয়ে রাখলে কি হয়, জমিয়ে রাখলে প্রচন্ড সমস্যা চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি অবশ্যই জানতে চাইবো যে এখন যেহেতু 2024 সাল চলছে এবং প্রত্যেকটা এক্সামিনেশন আলাদা আলাদা কোশ্চেন আছে, ঠিক আছে। কোশ্চেন তুই কোত্থেকে প্র্যাকটিস করতিস, কোন বই ফলো করতিস বা কোনো কোশ্চেন সেট যদি ফলো করতিস? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ই লেকচারটা আছে, এই লেকচারে যে আমার যে কোর্সে নোট করেছিলাম সেখানে যে লেকচারগুলো রয়েছে সেগুলো ইটসেলফ সেলফ সাফিসিয়েন্ট। কিন্তু যদি মনে হয় না বুক রেফার করার কোনো এক্সেল প্রয়োজন আছে, মেন হচ্ছে কোর্স মানে হচ্ছে ই লেকচারটা ভালো মতো নোটস প্রিপারেশন করা, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করা। কারণ কোশ্চেন প্র্যাকটিস করার মধ্যে সবথেকে জোর দেওয়া উচিত, কারণ অ্যাকচুয়ালি ওখানে গিয়ে তোমাকে এমসিকিউ প্রবলেম সলভ করতে হবে। কিন্তু হ্যাঁ ঠিক আছে, কোনো সাবজেক্টের প্রতি নলেজ তো অবশ্যই খুব দরকার, দেওয়া খুব দরকার, কিন্তু কোশ্চেন প্র্যাকটিসটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আর এখানে যেটা রয়েছে যে প্রত্যেক সাবজেক্ট হওয়ার পর মানে এই ইলেকট্রিক্যালে প্রত্যেকটা সাবজেক্ট হওয়ার পর একটা কোশ্চেন সেট থাকে। তো কোনটা সাবজেক্ট হয়তো কমপ্লিট হয়ে গেল, তো কোনটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, চ্যাপ্টারে যে ইংরেজি কোশ্চেন গুলো এসেছিল পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ারে, সেগুলো করলে কি হয়, যদি পারো তাহলে একটা কনফিডেন্স বিল্ড আপ হয়, আর সেগুলো করতে ভালোও লাগে একটা। তো সেটা একটা বেশ হেল্প করে। তো আমি বলবো যে বুক রেফার করার থেকে ইমোর মানে যে লেকচার গুলো আছে অনলাইন সেগুলো ফলো করো, এবং ফলো করার পাশাপাশি কোশ্চেন গুলো ভালো করে লেখা। কোশ্চেন করতে হলে তোমাদের কনফিডেন্স আসবে, তারপর হচ্ছে তুমি বুঝতে পারবে এটা মানে কোন পরীক্ষা চাইছে কি কোন পরীক্ষা। জেনারেলি কি হয়, আমাদের একটা কোশ্চেন সেট থাকে, ঠিক আছে, সেই কোশ্চেন সেটগুলো আমরা জেনারেলি প্রোভাইড করি। এবার ওই কোশ্চেন সেটগুলো হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট। তোমরা যখন আমাদের দেখবে বেশ কিছু লেকচারসও আছে, তো সেই লেকচারগুলোর মধ্যে ওর ভিডিও লেকচারস আছে, কোশ্চেন সেট হয়, তার লাইভ ক্লাস চলে, সেগুলো ডিটেলস ডিসকাশন হয়। তো থিওরিটিক্যাল পড়ে তো তুমি এক্সামিনেশন দিতে যেতে পারবে না, তার জন্য তোমাকে রিলিভেন্ট কোশ্চেন্স পড়তে হবে। তোমরা যেমন ধরো বর্তমান যে কোশ্চেনগুলো আসছে নট বেসড আসছে, তার মানে কোনো একটা কোশ্চেনকে অ্যান্সার করতে গেলে তোমাকে প্রত্যেকটা অপশন সম্বন্ধে জানতে হবে, ঠিক আছে। যদি সেরকম ভাবে আমরা পড়াশোনা না করি, কেবলমাত্র ধরো 3টে বই পড়ে নিলাম, ফর এক্সাম্পল অনেকে 3টে বই রেকমেন্ড করে দেয়, ঠিক আছে, কেউ বলে তোমার ভিকে মেহতা পড়ো, দেবী গুপ্তা পড়ো, বা এই বইগুলো পড়ো, এই বইগুলো ইরেলিভেন্ট, ঠিক আছে, এক কথা ইরেলিভেন্ট, কারণ এখন ওখান থেকে সেরকম কোশ্চেন আসে না, ঠিক আছে। তো তোমাকে রেলিভেন্ট বুকস পড়তে হবে, জেনারেলি ইউথ কম্পিটিশন টাইমসের ওয়াইসিটি বুকটা ভালো বই, ঠিক আছে। তো ওই বইটা আমরা জেনারেলি ফলো করি, আর বিভিন্ন কোশ্চেন সেট যেগুলো আমরা প্রিপেয়ার করি সেগুলো তোমার যথেষ্ট অ্যাপ্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের পড়ার জন্য। দ্বিতীয় কথাটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে অনেকে এই টেস্ট টেস্ট বলে রাখে, ঠিক আছে, এক্সামিনেশন দেওয়ার সিলেকশনের ক্ষেত্রে টেস্ট কতটা ইম্পর্টেন্ট তুই যদি একটু বলিস। টেস্ট তো অনেক মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে নিজে প্রিপারেশন করার পর নিজেকে যাচাই করাটা একটা নতুন এক্সাম। এবার ব্যাপারটা হচ্ছে যে টেস্টে যদি কারোর লো নাম্বার আছে সেই বিষয়ে মানে ঘাবড়ানোর কিছু নেই। মানে টেস্টগুলো একটা মার্কিং করে যে তোমার এই জায়গাগুলো উইক, তো তোমাকে সেই জায়গায় কাজ করতে হবে পজিটিভ মাইন্ডসেট থেকে সেই জায়গায় কাজ করলে কিন্তু অনেক বেশি ইমপ্রুভ করা যায়। আর হচ্ছে আমার যেটা মনে হয় যে কোনোটা কোশ্চেন তুমি সলভ করতে পারছো না, কিংবা কোনোটা কোশ্চেন তোমার সলভ হয়ে গেল পার্টিকুলারলি, কারণ কোনো একটা সাবজেক্টে বিশেষ করে এই লেভেলে কোশ্চেন লিমিটেড থাকে, কোনোটা সাবজেক্টে কিংবা কোনোটা চ্যাপ্টারে, পার্টিকুলার কোনোটা চ্যাপ্টারে। তো যখনই তুমি কোশ্চেন করবে তখন ওই কোশ্চেনের চারপাশের যে কোশ্চেন হতে সেইগুলো আবার দেখে নেওয়া। যখনই তার মানে কি হবে, তখন যদি 10টা কোশ্চেন কভার করো, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু কভার 50 কোশ্চেন। তো আমার মতে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এতে কি হয়, কানেকশন বা লিঙ্ক গুলো তৈরি আছে এই কোশ্চেনের পাশাপাশি। যেমন ধরো বলি সিরিজ সার্কিট রেজোনেন্স, সেই সিরিজ সার্কিট রেজোনেন্স তখন তুমি গেলে আছে টি ফ্যাক্টর কি হয়, ইম্পিডেন্স কিরকম থাকে, ব্যান্ডউইথ কিরকম থাকে, তো ওর পাশে তুমি দেখবে প্যারাল সার্কিটের কিরকম থাকে, প্যারাল সার্কিটে ব্যান্ডউইথ কিরকম থাকে, রেজোনেন্স কিরকম থাকে। তো সেগুলো দেখলে কি হবে, এটা মানে ওটা মনেও থাকবে, একটা আইডিয়াও চলে আসবে। তো সেরকম তুমি করে করলে আমার সব থেকে বেশি এফেক্টিভ হবে। মানে মানে হয়তো তুমি নাম্বার অফ কোশ্চেন কম করতে পারো, কিন্তু তোমার ইয়েটা নলেজটা অনেক বেশি বাড়বে। জেনারেলি কি হয়, জেনারেলি ধরো তুমি মাল্টিপল কোশ্চেন যখন করছো, ঠিক আছে, একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় 3টে, ঠিক আছে, তাহলে তোমার একটা মাইন্ড ম্যাপিং তৈরি হয়, ঠিক আছে, যেটাকে মাইন্ড ম্যাপিং বলা হয়, যেখানে তোমরা এক কোশ্চেন হয়তো একটাই করছো, কিন্তু তার চারপাশে পুরো বিষয়টাকে জেনে নিচ্ছ, ঠিক আছে। এবং টেস্ট যখন দেওয়া হবে, আমাদের যে টেস্ট সিরিজগুলো রয়েছে, যে টেস্টগুলো থাকে, সেগুলো তোমাদের কাছে সেলফ সাফিসিয়েন্ট থাকবে যে কোনো এক্সামিনেশন ক্র্যাক করার জন্য। যেমন ও বর্তমানে যে এক্সামিনেশনটা ক্লিয়ার করেছে, অল ইন্ডিয়া বেসিস 12টা মাত্র সিট ছিল, ঠিক আছে। অনেকে বলে যে স্যার এই একটা দুটো 10টা 12টা সিটি কি সিলেকশন পাওয়া যায়? তোমার কাছে একটা জলজান্ত প্রমাণ রয়েছে, ঠিক আছে, যে 10-12টা এক্সাম যদি সিট থাকে সেক্ষেত্রেও সিলেকশন পাওয়া যায়, ঠিক আছে।
এবার এর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে আসে, সেটা আমি অবশ্যই বলবো, যে এক্সামিনেতে নন টেকনিক্যালের প্রায়োরিটি এখন কিন্তু অনেক বেশি। ঠিক আছে, কিভাবে নন টেকনিক্যাল আমাদের পড়ার মতো ক্লাস শুরু সেই সময়। তো এখনকার যে এক্সাম গুলো চলছে সেটা তো টেকনিক্যাল তোমার পড়ছো ঠিকই, তার পাশাপাশি নন টেকনিক্যাল তো গুরুত্ব দিতে হবে, কারণ বেশিরভাগ যে পরীক্ষায় সিলেকশন হয় না তারা মেন হচ্ছে নন টেকনিক্যালটা বুঝতে হবে। একদম ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে মেইনলি এনএসপিসিএল তো জাস্ট একটা এক্সাম। এবার আমি তো মেইনলি প্রিপারেশন নিয়েছিলাম আরআরবি জন্য, কারণ আরআরবি সামনেই ছিল। তো তার জন্য নন টেকনিক্যালটা অনেকদিন আগে আমি কোর্সে এনরোল হয়ে ক্যামেরা দিয়ে থাকি, মানে কোর্সে এনরোল হয়ে ভালো মতো প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমার মোটামুটি জেনারেল সায়েন্সের লেকচারগুলো মোটামুটি কভার হয়ে গেছিল। তো আর এখানে যে এনএসপিসিএল এক্সামে ওই আমাদের ম্যাথমেটিক্স আর রিজনিং ছিল। তো মেইনলি আমার আরআরবি যেই টার্গেট ছিল, এবার মাঝখানে এনএসপিসিএল এসেছিল তো আমি পড়ে গেছিলাম। তো আমার নন টেকনিক্যালটা স্ট্রং ছিল বলে আমার এই পরীক্ষা সিলেকশন হয়ে গেছে। এই পরীক্ষা মেইনলি টেকনিক্যালি কিন্তু খুব একটা হার্ড কোশ্চেন ছিল না, 120 খানা কোশ্চেন ছিল, তার মধ্যে 70টা টেকনিক্যাল আর 50 নন টেকনিক্যাল। এখানে যারা নন টেকনিক্যাল স্কোর করে গেছে তারা কিন্তু সিলেকশন পেয়েছে। তো সুতরাং নন টেকনিক্যালটা খুব ভালো মতো। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে নন টেকনিক্যালের তোমার দেখো আরআরবি জেইতেও আছে, এসএসসি জেইতেও আছে। ঠিক আছে, আমাদের যেমন ক্লাস চলছে, নন টেকনিক্যালেরও ক্লাস চলছে, টেকনিক্যালেরও ক্লাস চলছে। ঠিক আছে, এবং সেই কোশ্চেন পেপারগুলো, সেই সেটগুলো সাফিসিয়েন্ট। এবার এই যে কোশ্চেন পেপারগুলো রয়েছে বা প্রিপারেশনের স্ট্র্যাটেজি রয়েছে, যে ওয়েজ রয়েছে, সেখানে নন টেকনিক্যালটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তুমি শুধু টেকনিক্যাল স্টুডেন্ট, শুধু টেকনিক্যাল পড়ছো ওরকম করলে হবে না। অবশ্যই নন টেকনিক্যালের জিআই, জিএস, ম্যাথামেটিক্স সমস্ত বিষয় কিন্তু তোমাকে একটা নজর রাখতে অবশ্যই হবে। ঠিক আছে, এবার আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আমি লিস্ট করে রেখেছি, সেটা হচ্ছে বুকস। ঠিক আছে, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড কোন কোন বুকস আমরা ফলো করতে পারি, সেই কোশ্চেন ব্যাংক হোক, থিওরি বুক হোক। ঠিক আছে, বা অন্য কোনো রেকমেন্ডেশন তো যদি থাকে। তো আমি তো বলবো যে প্রথমে বুকস রেফার করার আগে তো ই মডিউল যেটা আছে, মানে যেটা ক্লাস নেই, রেকর্ডেড ফর্মে যেগুলো থাকে বা লাইভ যে ক্লাসগুলো আছে সেগুলো ইনস্টল করতে হবে। আর মানে হচ্ছে প্রথমে ওইখান থেকে নোটস প্রিপারেশন করতে হবে, একটা ভালো নোটস প্রিপারেশন সব থেকে জরুরি। তারপরে যদি মনে হয় যে না মানে বুক রেফার করা দরকার, তাহলে সেই ক্ষেত্রে যা বলবি তো আমাদের যে যে রেকর্ডেড লেকচারগুলো সাফিসিয়েন্ট। আর যেমন স্যার যেমন বললো যে কিছু যেমন ওয়াইসিটি পাবলিকেশনের যে বুকগুলো আছে সেগুলোও ভালো। আর এখানে যে আমাদের যে টেস্ট সিরিজ গুলো দেওয়া হয় বা কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন সেটগুলো আছে, সেগুলো সাফিসিয়েন্ট। মানে প্রথমেটা তুমি সব থেকে মনে হয় যে মানে প্রত্যেকটা সাবজেক্টে যে লেকচারগুলো ছিল প্রথমে কমপ্লিট করা ইটসেলফ, তার নোটস প্রিপারেশন করা, তারপরে বইয়ের দিকে যাওয়া উচিত। কারণ এগুলো কিন্তু বেসিক থেকেই পড়ানো, সুতরাং অতটা বেশি বইয়ের খুব একটা দরকার আমার তো মনে হয় লাগে না। তাও যদি বলতে হয় যে পাওয়ার সিস্টেমের দিকে মেয়েটা রয়েছে, আমাদের ইলেকট্রিক্যাল মেশিনের আশপাশ স্যারের বই আছে, নেটওয়ার্ক থিওরি এই চক্রবর্তীর বই আছে, আমাদের একটা ভিডিও করা আছে। আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করা আছে যে কোন কোন সাবজেক্টে কি রকম। হ্যাঁ, ওই ভিডিওর লিস্টটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নেবে। সাবজেক্ট ওয়াইজ মানে ইভেন যে সাবজেক্টই বলবে সেই সাবজেক্ট আমার বুক লিস্টই আছে, ও বুক লিস্ট থেকে ফলো করতে হবে, সব একই সেম নামগুলোই ও বলছে। তোমার যদি এখান থেকে লিখতে অসুবিধা হয় ওই বুক লিস্ট থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, বাট বুক লিস্টের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন সেট এবং কোশ্চেন পেপার। আমি এখানে একটা জিনিস অ্যাড করবো, দেখো তোমরা যেরকম ভাবে স্কুলে পড়ে আসতে বা কলেজে পড়ে আসতে সেইভাবে পড়াশোনা কিন্তু এটা নয়, এটা ভালো করে বুঝে নাও। আগে আমরা কি করতাম, থিওরি পড়তাম, আমাদের কোশ্চেন আসতো, আমরা সেই কোশ্চেন থিওরি বই থেকে অ্যান্সার করতে পারতাম। কিন্তু এখনকার প্রশ্নটা এরকম হয়ে গেছে, অ্যাট প্রেজেন্ট 2020 কোশ্চেন পেপার সেট একরকম, 22-এর একরকম, 23-এর একরকম, 24-এর একরকম, সব কোশ্চেন সেটগুলো ডিফারেন্ট হয়ে যাচ্ছে। মানে ধরো এখন ব্রাশলেস ডিসি মেশিন দিয়ে কোশ্চেন আসছে, তো সেটা তুমি বুঝবে কি করে যে ব্রাশলেস ডিসি মেশিন দিয়ে কোশ্চেন আসবে? সেটা বুঝতে গেলে তোমার কারেন্ট পেপার অ্যানালিসিস করতে হবে। বারবার আমি বলছি, তুমি যদি খালি বই পড়ো তাহলে কোনটা হাজারো টপিক আছে, কিন্তু হাজারো টপিক পড়বে না, কারোর পক্ষে হাজারো টপিক মনে রাখা সম্ভব না। ওই জন্য আমাদের জার্নিটা ফ্রম ব্যাক টু ফ্রন্ট হবে, মানে কোশ্চেন পেপার থেকে পড়াশোনাটা করা হবে, বুক টু কোশ্চেন পেপার নয়। আগে আমরা ছোটবেলায় করতাম বুক টু কোশ্চেন পেপার, এখন আমরা করবো কোশ্চেন পেপার টু বুক। ধরো কোশ্চেন পেপারটা পুরো রেডি করে ফেললাম, পরে রেডি করলাম, আমরা যে কোশ্চেন সেটগুলো দিলাম বা যে মেটেরিয়ালস গুলো দিলাম সেখান থেকে রেডি করলাম, পিওয়াইকিউ থেকে রেডি করলাম। তারপরে যদি কিছু সময় বেঁচে থাকে, এক্সট্রা যদি কিছু করার থাকে, তখন আমরা সেখানে খালি অ্যাড অন করে করে আমাদের যে নলেজের স্তরটা সেটাকে বার করলাম। ঠিক আছে, আচ্ছা এই সিলেকশন রিলেটেড আরেকটা জিনিস, স্টুডেন্টদের জন্য যদি আর কিছু সাজেশন থাকে যে এইগুলো করা উচিত বা এইগুলো করলে ভালো হয়। মানে একটা তো হচ্ছে নন টেকনিক্যাল, যেটা বললাম যে অনেকে রয়েছে শুধু টেকনিক্যালি পড়ে যায়, কিন্তু না, নন টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হয়। মোটামুটি যেগুলো যেমন অ্যাজ এ টেকনিক্যাল পারসন তোমার জিকে পড়তে ভালো লাগবে না, কিন্তু ম্যাথামেটিক্স, তারপর জেনারেল সায়েন্স, এগুলো যেমন যারা ক্লাস 10, 11, 12 পড়ে
একবার সায়েন্স পড়লে ছোটবেলার কথা মনে পড়বে, ভালো লাগে পড়তে। তারপর ম্যাথামেটিক্স, রিজনিং, এইগুলো অনেক স্কোরিং সাবজেক্ট উইথ রেসপেক্ট টু জিকে। তো এইগুলো যদি ভালো করে করো, জিকে ঠিক আছে, জিকেটা পড়া জরুরি, যেমন ভূগোল, তারপর হচ্ছে ওদিকে আমাদের ইকোনমিক্স, এগুলো পলিটি, এগুলো জানলে মানে সমাজেও ভালো লাগে যে তোমার নলেজ থাকবে ওরা। তো এগুলো একটা ইম্পর্টেন্ট টেকনিক্যালের পাশাপাশি। আর হচ্ছে যে মানে রেগুলার স্টাডিটা খুব দরকার, মানে মোটামুটি দিনে প্রত্যেক দিনেই স্টাডি করলে কি পরবর্তীকালে কোনো লোড আসে না। আর একটা মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে, একটা পারফেক্ট একটা টাইমের মধ্যে পুরো ওভারঅল কভার হয়ে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রিভিশন। যেমন তুমি যখন কোনো একটা সাবজেক্ট পড়ছো, তো সাবজেক্ট পড়ার পাশাপাশি ওই সাবজেক্ট অন্য কোনো সাবজেক্টটা হয়ে গেছে, সেটাকে রিভিশন করা খুব জরুরি। রিভিশন, কোশ্চেন প্র্যাকটিস, এটা খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু সিলেকশন পাওয়া মুশকিল। তো ওখানে অনেকগুলো টপিক বললো, ঠিক আছে, কোন কোনগুলো ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা সেগুলো নোট করবে, এবং আশা করি তোমরা তোমাদের যে জার্নি আছে সেই প্রিপারেশন জার্নিতে তোমাদের এটা হেল্প করবে। আচ্ছা, এই সমস্ত ক্ষেত্রে ধরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেকে বলে, সবাই চর্চাও করে, আমিও সেটা নিয়ে বলতে চাই, যে মোটিভেশন বিষয়টা, ঠিক আছে, যে এই প্রিপারেশন চলাকালীন হোয়াট শুড বি দি মোটিভেশন, ঠিক আছে, মোটিভেশন আদৌ আছে কিনা বা এরকম সংক্রান্ত রিগার্ডিং প্রিপারেশন। অনেকে মোটিভেশন দরকার আছে, ঠিক আছে, সেই মোটিভেশন সম্বন্ধে কিছু বলো, যে হোয়াট মোটিভেটেড ইউ টু গো অ্যালং, ঠিক আছে, প্রিপারেশনটা বজায় রাখতে সাহায্য করছে। মোটিভেশন মানে একটা তো রয়েছে ওই বিষয়ের প্রতি ভালোবাসা। প্রথম কথা হচ্ছে তুমি যে বিষয়টা চুজ করেছো, বিষয়ের প্রতি ভালোবাসা থাকলে তোমার সেরকম এক্সটার্নাল মোটিভেশন করে নিয়ে লাগবে না। যখন তুমি দেখবে ওই সাবজেক্টটাতে হচ্ছে ইন্টারেস্টিং, এত জিনিসপত্র রয়েছে, যদি মোটিভেশনের দরকার হয়, অবশ্যই তুমি দেখবে যে যারা মানে মানে যে চাকরি প্রিপারেশনটা নিয়েছে, সেই চাকরিটা পাওয়ার পর আমার ফিউচার হতে পারে, সেই ফিউচারটাও কোনো একসাথে মোটিভেট করতে পারে যে এর বেসিক কত, এর স্যালারি স্ট্রাকচার কত, এটা পাওয়ার পর আমার জীবন কিরকম হয়ে যাবে। তো সেটা একটা বড় একটা ফ্যাক্টর। কিন্তু ওই সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা থাকে, আর যদি ওই সাবজেক্ট যদি শিখতে পারো, তুমি যদি জানতে পারো, সেটা তোমাকে কিন্তু পরবর্তীকালে মোটিভেট করবে। জেনারেলি আমি সবসময়তেই বলি যে মোটিভেশন হচ্ছে একটা ব্যবসা, ঠিক আছে। ধরো আমি তোমাকে কোনো একটা বিষয়ের জন্য মোটিভেট করলাম, ঠিক আছে, তাতে আমার লাভ হবে, তোমার কিছু লাভ হবে না। প্রথম কথা, মোটিভেশন মানে হচ্ছে সেলফ মোটিভেশন, আমি কিছু একটা করবো, ঠিক আছে, আমি কিছু একটা করতে চাই, আমি একটা আমার জীবনের বর্তমান যে বেকারত্বের সময় সেখান থেকে বেরিয়ে আসতে চাই। অনেকেই বলে স্যার অল্প সিট আছে, কেন পরীক্ষা দেবো? তোমার তো সিট একটাই দরকার, তোমাকে তো ভালো করে তোমার নিজের প্রিপারেশনটাকে তুমি যদি আপগ্রেড করতে থাকো। তুই তো জেনারেলি এসএসসি যেই আরআরবি যেই জন্য প্রিপারেশন নিচ্ছিস, তাই তো? তাহলে এসএসসি যেই আরআরবি যেই প্রিপারেশন দিতে কোথায় এনএসপিসিএল সেখানেও চাকরি পেয়ে গেল, ঠিক আছে। তো এর সঙ্গে তো এনএসপিসিএল এর কোনো সম্পর্ক নেই, কিন্তু অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই যে প্রিপারেশনের যে মধ্যেও ছিল, ঠিক আছে, আই থিঙ্ক 2000 কবে থেকে চালু করা হয়েছিল আমাদের ব্যাচটা, 23 থেকে, 23 মানে মোটা 23 থেকে এই 1.5 বছর, 1.5 বছর পুরো দমে তুই খালি প্রিপারেশন নিচ্ছিস আর জব করছিস চলছে। তো মোটামুটি এই সময়টা ধরে আমাদের ধরো ও 1.5 বছর ধরে মোটামুটি প্রিপারেশন নিয়েছে এই ব্যাচটাতে, ঠিক আছে। আর তারপরে ও মোটামুটি হয়েছে, এবং ও যদি আরো পরে পরীক্ষা দিবে আশা করি আর ঠিক আছে, তো এসএসসি দেবে, আরআরবি যেই হয়তো দিতে পারে, তো এক্সাম গুলো দিক, ঠিক আছে। তো সেক্ষেত্রে একটা ওর সুযোগ অবশ্যই থাকবে আর কি। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর দ্যাট, ঠিক আছে। আচ্ছা, আর একটা লাস্ট একটা পয়েন্ট যেটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব, যে একটা ফাইনাল থটস হিসাবে, ঠিক আছে, যে ফাইনাল থটস মানে ফাইনাল একটা কিছু স্টেটমেন্ট, যেটা মানে ধর একটা স্টুডেন্টের কাছে তোর মানে হেল্পফুল হবে, যে লাস্ট একটা থট অফ দ্য ভিডিও বা থট অফ দ্য সিরিজ যাকে বলে, ঠিক আছে। আমরা এরকম একটা সিরিজ করছি, ঠিক আছে, এইটা হচ্ছে ফার্স্ট ভিডিও অফ আওয়ার ইন্টারভিউ সিরিজ, ঠিক আছে, জার্নি সিরিজ। এখানে জার্নি অফ সুভাশিস লেখা আছে। এরপরে আমরা আরো একজন বন্ধুর জার্নি নিয়ে আসবো, WBPSC JETS সিলেক্টেড হয়েছে, তার সম্বন্ধেও তোমাদের বলবো, একটা একটা করে আসবে, ঠিক আছে। তো এই জার্নি সিরিজটা তোমরা খেয়াল করো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো কিছু ফাইনাল থটস আমাদের ভিডিওটা শেষ করবো। যেমন স্যার এখানে যখন বললো যে আমার তো সত্যি কথা বলতে এসএসসি আরআরবি যে প্রিপারেশন নিচ্ছিলাম, তো আমার এখানে মাঝখানে এনএসপিসিএল মানে কোনো চান্স ছিল না। সত্যি কথা বলতে কি, আমি তো মেন লক্ষ্য আরআরবি যেই ছিল, তো সেই সময় আমি এনএসপিসিএল ফর্ম ফিল আপ করে, তো যেহেতু প্রিপারেশনের মধ্যেই ছিলাম, তো ইজিলি ক্লিয়ার হয়ে যায়। তো মেন হচ্ছে তোমাকে প্রিপারেশনের মধ্যে থাকা, প্রিপারেশনটাকে না ছাড়া, কন্টিনিউশনটা হচ্ছে দিনে 1 ঘন্টা করো, 2 ঘন্টা করো, আধা ঘন্টা করো, কিন্তু মানে কন্টিনিউশন রাখা, আর হচ্ছে কন্টিনিউ রাখা, আর হচ্ছে যে রিভিশন আর কোশ্চেন প্র্যাকটিস, দুটো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কোশ্চেন প্র্যাকটিস থেকে তুমি বুঝতে পারবে এই চ্যাপ্টার থেকে বা এই টপিক থেকে আমার কোশ্চেন আসবে পরীক্ষা সময়। তো আর একটা হচ্ছে যে মানে আর হচ্ছে নোটস প্রিপারেশনের ক্ষেত্রে আমি যেটা বলতে, সেটা হচ্ছে যে মডিউল যেটা রয়েছে, যে ইজি লেকচারে যে মডিউল রয়েছে, মানে সেগুলো কিন্তু মানে সেলফ সাফিসিয়েন্ট। মানে সেগুলো কি করে, সেগুলো হচ্ছে মানে তোমার বইয়ের কোনো প্রয়োজন হবে, বেসিক থেকেই তুমি মানে ওটা যেহেতু বেসিক থেকে পড়ানো হয়,
তোমার বুঝতেও সুবিধা হবে। আর এই গুগল মিটে অনলাইন ক্লাসটা 1:1, তো তুমি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে। তো সেটা অনেক বেশি হেল্প করার চেষ্টা করবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করা যদি ইনভলভ হও। আর হচ্ছে যদি অ্যাটেন্ড করতে নাও পারো দিনের দিন সেটাকে রেকর্ডেড দেখে কমপ্লিট করে ফেলা যায় কোনো মতে, মানে বাকি না থাকে, না পরবর্তীকালে লোড অনেক বেড়ে থাকে। তো আমি এই জন্য বলতে ধন্যবাদ দিতে চাই ইজি ইলেকট্রিক্যাল মানে স্যারকে। আর মানে এর যে স্ট্রাকচার যে ইয়েগুলো রয়েছে, তারপর এই যে ব্যাচে আমি এনরোল করেছিলাম, তো এটা অনেকটা হেল্প করেছে আমাকে। আর টেস্ট সিরিজগুলো রয়েছে, তো আমি বলবো যে ভিডিও লেকচার ভালো করে করো, নোটস ভালো করে প্রিপারেশন নাও। তারপর হচ্ছে রিভিশন আর কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এগুলো থেকেই কিন্তু সিলেকশন হয়। তো ফাইনাল থটস আমিও আমার কিছু দেবো, সেটা হচ্ছে যে আমার সবসময় আমার মনে হয় যে স্টুডেন্টের পারফরমেন্সটা হচ্ছে আলটিমেট। ঠিক আছে, স্টুডেন্ট যেই হোক সে কি পারফর্ম করছে পরীক্ষার হলে কি সেটা আলটিমেট, কিন্তু তার পাশাপাশি গাইডের একটা রোল থাকে। ঠিক আছে, তো গাইড তাকে ডাইরেকশনটা প্রোভাইড করতে পারে, কিন্তু আলটিমেট ওয়ার্কটা ওর। ঠিক আছে, ধরো ও আমার কাছে পড়েছে ঠিক কথা, আমার কাছে নোট লিখেছে, কোশ্চেন পেপার করেছে, সব কিছু করেছে, কিন্তু ওর মতো আরো অনেকজন ছেলে করছে। ঠিক আছে, তো ও কি করে সিলেকশনটা পাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, সেটা পুরোপুরি ডিপেন্ড করে স্টুডেন্টের উপর। ঠিক আছে, গাইড একটা স্তর পর্যন্ত তোমায় হেল্প করবে, বাট ফাইনাল সিলেকশন হচ্ছে তোমার উপর। এটা খেয়াল করবে, এটা সবসময় মনে রাখবে যে নিজের ড্রাইভটা যত বেশি থাকবে যে না আমার চাকরি পেতে হবে, না আমার করতে হবে, তাহলে তোমার সিলেকশন কেউ খেতে পারবে না। ঠিক আছে, তাহলে 12 জনের মধ্যেও একজন হওয়া যায় অল ইন্ডিয়া বেসিক এক্সামে, তার একজনের প্রুফ আমি দেখালাম। এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসবো WBPSC যেইতে র্যাঙ্ক 3rd যে রয়েছে, এবং আরো র্যাঙ্কের যে ছেলেগুলো রয়েছে তাদেরকে আমি একটা করে নিয়ে আসবো, এবং তাদের এই সিরিজটাকে আমি কন্টিনিউ করবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর আমাদের অগ্নিপথ ব্যাচ 2025, ঠিক আছে, 15th জানুয়ারি থেকে আমরা শুরু করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, ব্যাচে যদি এনরোল করতে চাও, বিভিন্ন ইনফরমেশনের জন্য নিচে একটা ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিও, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, অল দ্য বেস্ট শুভাশিস। ঠিক আছে, তুমি কাজ করতে থাকো, আরো পরীক্ষা দাও, আরো তোমার যদি কোনো জায়গায় যাওয়ার ইচ্ছা থাকে, প্রিপারেশন নেওয়ার ইচ্ছা থাকে, অন্য জায়গায় সুইচ করার ইচ্ছা থাকে, বিশেষ এসএসসি যেই তোর ইচ্ছা, ওর ইচ্ছা এসএসসি যেই। ঠিক আছে, তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। তো পড়াশোনা করতে থাক, আশা করি মানুষ যখন একবার যখন অভ্যাসটা লেগে যায় না একবারে ক্র্যাক করার, তো এরপর লাগতেই থাকে। উইশ ইউ অল দ্য বেস্ট। ঠিক আছে, তো এই বলেই শেষ করলাম ভিডিওটা। তোমরাও পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই তাহলে।